এবার দাদা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যাদবপুর থেকে মাস্টার্স করলে। গ্রন্থাগার বিজ্ঞানী। আচ্ছা। আর তার আগে তুমি এমবিউ থেকে কি? এনবিউ থেকে আমি বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর মাস্টার পাই ডিগ্রি করলে? এবং আমার গবেষণাও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় আমি 4 দশক কাটিয়েছি। আচ্ছা। মানে ছাত্র সূত্রে, পরে শিক্ষাকর্মী, গবেষক, তারপরে গ্রন্থাগার তথ্য বিজ্ঞানেরও প্রায় আমি 25 বছরেরও বেশি অধ্যাপনা করেছি। এছাড়াও আমি গ্রন্থাগার আধিকারিক ছিলাম আর কি। আচ্ছা। তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব স্তরেরই কর্মজীবনের অভিজ্ঞতা আমার আছে আর কি। এখানে একটা জিজ্ঞাসা, তুমি তাহলে এখান থেকে মাস্টার্স করে যাদবপুরে গেলে, যাদবপুর থেকে মাস্টার্স করলে, হ্যাঁ, লাইব্রেরিয়ানশিপের করলে, ওখান থেকে তারপর জব কবে করলে? যাদবপুর থেকে গ্রন্থাগার বিজ্ঞান করার পরে আমার প্রথম চাকরি হচ্ছে জলপাইগুড়ির সুনীতিবালা বালিকা বিদ্যালয়ে। সেই সময় বিদ্যালয়গুলিতে প্রথম অনুমোদিত গ্রন্থাগারিক পদগুলো সৃষ্টি হলো। আমি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রথম গ্রন্থাগারিক, এবং সেখানে কয়েক মাস চাকরি করবার পর আমি ইসলামপুর কলেজে চলে যাই। এখান থেকে ইসলামপুর? হ্যাঁ, ইসলামপুর কলেজে। ইসলামপুর কলেজ থেকে এক্সাম দিয়ে হতো? না না, তখন তো ওই সিলেকশন কমিটির কাছে ইন্টারভিউ দিতে হতো। ইসলামপুর কলেজ থেকে তারপরে আমি শিলিগুড়ি কলেজ অফ কমার্সেও কয়েক মাস চাকরি করেছি। তারপরে টানা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি 33 বছর চাকরি। ইসলামপুর থেকে তুমি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে চলে গেলে নর্থ বেঙ্গল। হ্যাঁ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তখন সেখান থেকেই আমি অবসর গ্রহণ করি। তোমার চাকরি জীবন ইন টোটাল যদি সুরেন্দ্রনাথ সরকার কাছ থেকে শুরু করে এই ইউনিভার্সিটি পর্যন্ত কত বছর? আমার চাকরি জীবন প্রায় সব মিলিয়ে 35-36 বছর তো হবেই। আচ্ছা, এখানে কোনো সার্ভিস ব্রেক ছিল নাকি? না, সার্ভিস ব্রেক বলতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছি। তোমার ট্রান্সফার হয়েছিল? না, আমাদের তো স্কুল কলেজে তো আর ট্রান্সফারের জব না। আমাকে সম্পূর্ণ স্কুল থেকে ছেড়ে আমি কলেজে গেলাম, সেটাও নতুন চাকরি। আবার কলেজ ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেটাও নতুন চাকরি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তুমি যখন গেলে তখন জলপাইগুড়িতে দীর্ঘদিন থাকতে হবে? হ্যাঁ, তখন আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় 33 বছরের বেশি চাকরি করেছি। আমি পুরো সময়টাই কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করেছি। আচ্ছা। আর ওখানে তুমি লাইব্রেরিয়ানশিপে দায়িত্বে পুরো চলে গেলে, আস্তে আস্তে করতে করতে তোমার কাছে আসলো হাজার 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 বই এবং কোটি কোটি অক্ষর। এবার এই অক্ষরগুলোর মধ্যে তুমি ডুবে থাকতে, যতদূর আমি শুনেছি আর কি, তুমি প্রচুর বইও পড়েছো। তারপরে কবে থেকে তুমি এই লেখালেখির জগতে এলে? আসলে গ্রন্থাগারে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আমি একেবারে সবচেয়ে প্রফেশনাল স্টাফ, সব থেকে জুনিয়র স্টাফ ছিলাম আর কি। আচ্ছা। এবং তোমার সিনিয়র ছিল? প্রচুর সিনিয়র ছিল। ধীরে ধীরে আমি আস্তে আস্তে ওপর তলার দিকে। আচ্ছা। তো আমাদের আধুনিক গ্রন্থাগার, বিজ্ঞান সম্মত গ্রন্থাগারের সমস্ত কাজগুলোই আমাদের শিখতে হয়েছিল। যেমন ধরুন ক্যাটালগিং, ক্লাসিফিকেশন, রেফারেন্স ওয়ার্ড। আফটার জব শিখেছো? না না, এগুলো তো আমরা যেহেতু গ্রন্থাগার বিজ্ঞানে পড়েছি, এই ধরনের প্রশিক্ষণ আমাদের নিয়েই আমাদের এই পেশায় প্রবেশ করতে হয়েছিল। আসলে গ্রন্থাগার আমাদের অনেক মানুষেরই ধারণা যে শুধুমাত্র বই দেয়া নেয়া, এর মধ্যেই বোধহয় গ্রন্থাগারের কাজ সীমাবদ্ধ। কিন্তু একটা বড় গ্রন্থাগারকে পরিচালনা করতে গেলে তার বিভিন্ন রকম কাজকর্ম থাকে। সেখানে ক্যাটালগিং, ক্লাসিফিকেশন, রেফারেন্স ওয়ার্ক, অ্যাক্সেশনিং, অর্থাৎ একটা বইকে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য অনেক রকম কাজ আছে। তারপরে সেই প্রশিক্ষণটা তো আমাদের গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণেই আমরা প্রাপ্ত হয়েছিলাম। তো বলা যায়, তো সেটার যে প্রয়োগের যে দিকটা, সেটা আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এসে শিখলাম আর কি। এবং এই গ্রন্থাগারে ঢোকার আগে থেকেই আমার লেখালেখির ব্যাপারটা শুরু হয়েছিল 1968-তে, 68 এবং তখন থেকেই আমি এই প্রথম লেখা যদি বলেন আর কি,
তখন বঙ্গীয় ছাত্র ফেডারেশনের একটা অফিস ছিল হচ্ছে উকিলপাড়াতে, মানে এখন যেখানে ওই একটা ভাজাভুজির দোকান বা একটা মিষ্টির দোকান হয়েছে, সেখানে ওই কাঠের প্ল্যাঙ্কিং করা একটা টিনের ঘর ছিল। তখন বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন, আচ্ছা। যেটাকে বিপিএসএ বলা হয়। আচ্ছা আচ্ছা এবং তার একটা সাময়িক পত্রিকা বেরোতো ছাত্র ফেডারেশন থেকে। আচ্ছা। সেই পত্রিকার তার নাম ছিল হচ্ছে আওয়াজ। আওয়াজ, আচ্ছা। এবং সেই পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মানিক জীবন ভট্টাচার্য, সোনালী স্কুলের টিচার। মানে শিক্ষক। আর আর মানিকদাকে সহযোগিতা করতেন হচ্ছে দেবেশ রায়ের ছোট ভাই আর কি, সিদ্ধার্থ রায়। তো ওদের দুজনের সম্পাদনায় আওয়াজ পত্রিকাটি বেরিয়েছিল, এবং তাতেই প্রথম আমার একটা ছোট্ট নিবন্ধ প্রকাশিত হয়েছিল। তখন আনন্দচন্দ্র কলেজে অমিতাভ দাশগুপ্ত ছিলেন, তিনি সেটা খুব প্রশংসা করেছিলেন। তখন তুমি ক্লাস 8-9? হ্যাঁ, তখন আমি 9-এ উঠলাম সবে মাত্র। এবং এই লেখালেখির ব্যাপারে আমাদের সোনারলাল স্কুলে কিন্তু আমার যে বাংলার শিক্ষকরা ছিলেন, তারা কিন্তু আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করতেন। বিশেষভাবে মনোরঞ্জন স্যার, সৌরাংশু স্যার, স্বদেশ স্যার, এরা কিন্তু আমাদের বাংলা ভাষাটাকে খুব ভালো করে আয়ত্ত করিয়ে দিয়েছিলেন আর কি। এবং আমাদের এই যে সাহিত্য পাঠের আগ্রহ, সেটা কিন্তু আমাদের স্কুল জীবন থেকে, বিশেষ করে মানে স্বদেশ সান্যাল, আমাদের ছোটবেলায় এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার কাহিনী, তার কাছ থেকেই বোধহয় প্রথম শুনি। আচ্ছা। এবং এছাড়াও আমার জীবনে সব থেকে বেশি প্রভাব যেটা ফেলেছিল, আমার বাড়ির পাশে শ্রীকান্ত পাঠাগার। এবং একদম। সেই শ্রীকান্ত পাঠাগারের তখন দায়িত্বে ছিলেন আমার আর এক প্রণম্য শিক্ষক, তিনি হচ্ছেন শঙ্করদেব গোস্বামী। এবং তিনি সমস্যার এই লাইব্রেরি দেখেছি। হ্যাঁ, লাইব্রেরি দায়িত্বে ছিলেন। এবং তিনি তখন আমাদের মানে বিকালের আড্ডাটাই ছিল ওইখানটায়। এবং তিনি আমাদের শঙ্কর স্যার আর কি কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেগুলো তিনি শেখাতেন। এবং সৌরাংশ স্যার লেখাতেন যে কিভাবে লিখতে হয়, কিভাবে। এবং আমাদের সোনারলাল স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা খুব সারা জাগানো অনুষ্ঠান হতো। এবং তখন এই আবৃত্তি প্রতিযোগিতা বা অন্য কোনো কিছুর জন্য ছাত্রদের এত ভিড় হতো, প্রথমে আগে একটা হিট করে নিতে হতো, বাছাই করে নিয়ে তারপরে